রাজনীতি বনাম প্রেমনীতি। লেখনীতে মাহারিন তিনো। পর্ব সংখ্যা 30। বিকাল 4টে। সেন্টমার ওয়েশন সিটি শপিং কমপ্লেক্স। গোধূলিকালের শ্রাবণোক্ততা দূরে পাল্লার মেঘরা সরিয়ে সঞ্জির প্রণয়ের সাক্ষীদাতা হিসেবে আজ হাজির হয়েছে বিশেষ দুজন অতিথি। জন্মত এজের সেই সম্পর্ক অবগত না থাকলেও আরেকজন অবগত থেকে বেশ কুণ্ঠায় জর্জরিত, হয়তো খানিকটা লজ্জায় আসক্ত হয়ে আছে। নবপরিচিত মানুষটার সঙ্গে আজ সামনাসামনি প্রথম দেখা বলে কথা। ভাবি চান, আমার চেয়ে দেখছি তুমি বেশি নার্ভাস ফিল করছো। আপু বলুন। আমি তো তাসিন জন যাই, তুমি ভাইয়ার সাথে কথা বলে এসো। দেখা করবে না? আজ না করি। সঞ্জি সরু চোখে তাকায় শেহরিনের পানে, হাঁটা থামিয়ে দীর্ঘশ্বাস ফেলে দুহাত কোমরে চেপে বলে, এসব উল্টাপাল্টা কথা বাদ দাও মেয়ে। আজকে তোমার সঙ্গে মিট করার জন্য উনাকে আসতে বলেছি। উনি নিজেও আগ্রহ প্রকাশ করেছে তোমার সঙ্গে মিট করবে বলে। ফুডকোর্টে যেতে লাগবে আর মাত্র 50 সেকেন্ড। এখান থেকে বলছে আমি প্লে জোনে যাব। এটা কোনো কথা? ভয় লাগছে একটু। উনি কি তোমায় বকা দিবে? সেন সংকুচিত দৃষ্টি নিয়ে সঞ্জির পানে চায়, মৃদু স্বরে জবাব দেয়, না। তাহলে নেতা সাহেবের বউ হয়ে আপনি এত ভীতু কেন? হ্যাঁ, ভীতু নয় আপু, আসলে একটু হেজিটেট ফিল করছি। মিট করেই দেখো একবার, সব হেজিটেট কেটে যাবে। আসো ফুপিমণি, ইয়োপানি তোমার কথাই যাচ্ছি। চাইনিজ খাবো না? চাইনিজ খেতেই তো যাচ্ছি। আমি কিন্তু ক্রিসপি চিকেন খাবো। টাকা এনেছি সাথে? তাসিন ডান হাতটা শেহরিনের সাথে মাঝ বরাবর আবদ্ধ, বাম হাত দিয়ে সে চলার পথের পরনের প্যান্টের হাত রাখলো। হাফ প্যান্টের পকেটে হাত যেতে থাকে। টাকা খোঁজার উদ্দেশ্যে অভিযান সম্পন্ন করে উদ্ধার করে 2 টাকার একটি নোট। সঙ্গে সঙ্গে মুখে ফোটে তার অদম্য হাসি। আছে তো টাকা, রেখে দে, আজ বিল তুই দিবি। রুফটপে বিশাল ফুডকোর্টে এসে উপস্থিত হয় 3 জন। বিকালের সময়টা মোটামুটি ভিড় কম হয়েছে। সন্ধ্যার পরতেই জনসমাগমের আগমন জমবে এইখানে। ফাঁকা দেখে একটা সুন্দর জায়গা সিলেক্ট করে সেখানে বসে পড়ে সঞ্জি আর তারা 2 জন। বিশেষ অতিথি বেবি মানিক আশেপাশে তাকিয়ে দেখে তার সামনে ফুটফুটে কতগুলো সুন্দরী মেয়ে এসেছে। কোনটা সুন্দর হয় দেখে জানা। তাসিন মাথা ঘুরিয়ে উৎসুক নজরে পুরোটা চক্কর দিয়ে দেখে। অদূরে সিটে ক্লাসমেট আদিবাকে চোখে পড়লেও তা এড়িয়ে যায়। কতক্ষণ বাস বিচার করে জোরাল করে, একটা কেউ নয়, আমার ইয়োপানিকেই পছন্দ হয়েছে শুধু। আমাকে পছন্দ হয়েছে তোমার? তোমাকেই। ইয়োসানি আমার সাথে দুষ্টুমি করে ফেলেছে। কেন বিয়ে করলো তোমায়? শেহরিন সঞ্জি মুখ টিপে হাসে। পিছন ঘুরে আদিবা মেয়েটার দিকে তাকিয়ে বলে, আদিবা পছন্দ হয় না? না হয়, কিন্তু ও তো আমার থেকে পচা। আমার মতো বেডে মুতু করে। হুস, কে বলেছে তোকে? স্কুলে আদিবার মামুনি আমার মামুনিকে বলেছে, আমি শুনেছি। খারাপ কি? নিজে যে মুতু করিস সেটা কিছু না, আদিবা করলে দোষ। ওহো ফুপিমণি, তুমি বুঝবে না এসব, বড় হও আরো। চলমান খুনসুটির মাঝে ওয়েটার এসে হাজির। মেনু কার্ড উল্টে পাল্টে কিছুক্ষণ সময় নিয়ে অবশেষে দেওয়া হয় অর্ডার। তুই যে গণহারে অর্ডার দিচ্ছিস, খেতে পারবি? পারবো। ইয়োসানি বলেছে বেশি বেশি খেলে আমি তার মতো বড় হয়ে যাব। এত তাড়াতাড়ি বড় হয়ে তুই করবিটা কি বাপ? কেন? ইয়োপানিকে বিয়ে করব। শেহরিন টেবিলে হাত রেখে হালকা কপাল চাপড়ালো। শ্রবণ কণ্ঠে বলে, বাবা, ইয়োপানিকে বিয়ে করার ভুটটা মাথা থেকে নামিয়ে ফেলো তো। তোমার ইয়োপানির তো বিয়ে হয়ে গেছে। আমার বিয়ে একবার করতেই সব শেষ। আবার কেন? বিয়ে একবার করতে হয়। হ্যাঁ, একবারই করতে হয়। 2 বার করলে কি হবে? 2 বার করলে সবাই পচা বলবে, বকা দিবে। তাসিন গোল গোল চোখে চেয়ে এক দৃষ্টে তাকিয়ে শেহরিনের কথা শ্রবণ করে। অতঃপর কিছু একটা ভেবে বসা ছেড়ে উঠে দাঁড়িয়ে পড়ে। 2 হাত মুষ্টিবদ্ধ করে দুদিকে প্রফুল্ল গলায় বলে, তাহলে আমি 2 বার বিয়ে না করে অনেকবার বিয়ে করব। অনেকবার বিয়ে করব। তো কেউ পচা বলবে না, বকাও দিবে না। অখণ্ড যুক্তি, যার নেই কোনো ব্যাখ্যা। দুপ্রান্তে বসা 2 রমণী প্রগট চিত্তে হতাশা নিঃশ্বাস ফেলে। তাদের
বোঝানোর সব ধাপ পার করে গিয়েছে এই ছেলে। তার কিছু বলা নেই আর। এখন মাত্র উপায় নেতা সাহেব। শুধুমাত্র তার ট্রিটমেন্টেই এই বান্দা সোজা হয়, নয়তো সব পথ তার অন্ধকার। থাক, বাদ দাও এসব, বুঝিয়ে কোনো লাভ হবে না ওকে। তাই তো দেখছি, কিন্তু তোমার যে এখনো আসছে না কেন আপু? এসে গিয়েছে প্রায়। সে আসছে, কে আসছে ফুপিমণি? নতুন একটা আঙ্কেল আসছে। তোর বাবা? নতুন আঙ্কেল? পুরাতন আঙ্কেল কেন আসছে না? এই বেটা চুপ, খালি আজে বাজে বকা। যা তোর ফ্রেন্ডের সাথে মিট করে আয়। যাব না, আমার ক্ষুধা লেগেছে ফুপিমণি। শিহরিন তাসিনকে টেনে নিয়ে কোলে বসায়। ফর্সাকালে আদরে চুমু দিয়ে আলতো চুলে হাত নেড়ে বলে, আরে ক্ষুধা পেয়েছে তোমার? এই তোরা খাবার দিয়ে যাবে এক্ষুনি, একটু ওয়েট করি। তাসিন হাত পরিহিত করে পর্যবেক্ষণ করে শেহরিনের হাতে পরিহিত গোল্ডেন স্টাপের ঘড়িটা। ডয়ারে আঙ্গুল দিয়ে খুটখুট খুটখুট করতে করতে ঘড়ির কাঁটাগুলো চলন ক্রিয়া তার পূর্ণ মনোযোগ। একটা কাঁটা স্থির হয়ে আছে তো আছেই, আরেকটা জোরে গতিতে ছুটছে। সে শেহরিনকে বলল, ইয়ো পানি, এটা শুধু লাফাচ্ছে কেন? শেহরিন ঘড়ির কাঁটার সেকেন্ডের কাঁটার দিকে নজর দেয়, হেসে বলে, কারণ এটা হচ্ছে তাসিন। তাসিন তো সবসময় এমন করে লাফায়। আমি? হ্যাঁ তুমি। তাহলে এটা তুমি সবসময় চুপ করে থাকো? আচ্ছা, এটা আমি। সঞ্জীব ফোন হতে দৃষ্টি ঘুরিয়ে পিছে তাকায়। অবশেষে যার জন্য অপেক্ষা সময় গুনে চলছিল সে কাঙ্ক্ষিত ব্যক্তি এসে ধরা দেয়। সাদা টি শার্ট, কালো প্যান্ট পরিহিত মানবটিকে দেখা মাত্রই হালকা হাত নেড়ে অভিবাদন জানায়। ধীর পায়ে এগিয়ে আসে তাদের টেবিলের কাছে। হ্যালো এভরিবডি। শেহরিন তাসিন একযোগে হাত তুলে তাকায় পুরুষালী কণ্ঠস্বরের দিকে। সামনে দাঁড়ানো মানবটাকে দেখা মাত্রই কিছুটা অপ্রস্তুত হয়ে ওঠে সানজি। ধীর কণ্ঠে বলে ওঠে, মুহিত। শেরিন অল্প বিস্তার হেসে জবাব দেয়, হ্যালো। গোলাকার টেবিলে মুহিত চেয়ার টেনে বসে সানজির পাশে। এতক্ষণ উৎফুল্ল মেজাজটাই থাকা রমণী প্রিয় পুরুষটা আসতেই হুট করে কিছুটা দমে গেছে। পরিচয় পর্ব সারাতেই নাজুক কণ্ঠে, সানহিদ ভাইয়ার ওয়াইফ। তুমি শেহরিন? সরি, নাম ধরেই বললাম, বয়স অনেক ছোট হবে। জি সমস্যা নেই ভাইয়া। আর এটা নিশ্চিত তাসিন? হ্যাঁ। তুমি নতুন আঙ্কেল? মুহিত একজন সানজির পানে তাকে একবার তাসিনের কথা বুঝতে না পেরে সানজি ঠোঁট চেপে হেসে বলে, আপনাকে নতুন আঙ্কেল বলে পরিচয় করে দিয়েছি। ও আচ্ছা, এবার বুঝতে পেরেছি। মুহিত বিস্তার হেসে তাসিনের দিকে হাত বাড়ায় কর্দমর্ধনের জন্য হাসি মুখে। হ্যাঁ, আমি তোমার নতুন আঙ্কেল। তাসিন বাড়ানো হাতে হাত রেখে হ্যান্ডশেক করলো। কপাল ভাঁজ করে বলে, তাহলে পুরানো আঙ্কেল কে জানো তুমি? পুরানো আঙ্কেল? পুরাতন আঙ্কেল যে কে? ওর কথার ধরনে না প্লিজ। রাজ্যের উদ্ভট প্রশ্ন শুধু ওর মুখে থেকে বের হয়। যাই হোক, আপনার এত সময় লাগলো কেন? সরি, একটু আটকে গিয়েছিলাম কাজে। শেরিন সূক্ষ্ম নজরে সানজি আর মোহিতকে কিছুটা সময় নিয়ে পর্যবেক্ষণ করে। সুন্দর মানিয়েছে দুজনকে, যেমনটা ভেবেছিল সেরকম নয়, ভেবে ভালো লাগে। আশা পথে সানজি জানিয়েছিল মোহিত বেশ ওপেন মাইন্ডের, সহজে মানুষের সঙ্গে মিশতে পারে, কথাবার্তায় একদম অল্প সময়ের মাঝে পরিচয় গড়িয়ে তোলে নিজেকে। আর এতেই শেহরিন একটু ঘাবড়ে যায়। অতিরিক্ত ফ্রি মাইন্ড তার আবার পছন্দ নয়। তাই সেটা প্রথম সাক্ষাতেই অল্প সময় পরিচয় হয়ে গায়ে পড়া বা লাগামহীন কথাবার্তা শুনতে অভ্যস্ত নয় সে। মনে মনে ভেবেছিল হয়তো মুহিত এমন ধরনের হবে, সেজন্য সে একটু হেজিটেট ফিল করছিল সাক্ষাৎ নিয়ে। তবে এখন সেই ধারণা মোটামুটি কেটে গিয়েছে। কথাবার্তা বা দৃষ্টি শালীনতার সাথেই রয়েছে। আচ্ছা, আমরা কি নিজেরা কথা রাখি? এই যে আমরা অতি আদরের ভাবিজানকে সঙ্গে নিয়ে আলাপচারিতা সম্পন্ন করুন। সে তো আসতেই চাইছিল না। ভাবিজান? বয়সে ছোট কিন্তু সম্পর্কে তো বড় ভাইয়ের বউ। তাহলে তো আমাকেও ভাবিজান ডাকতে হচ্ছে। অবশ্যই নাম ধরে ডাকার চাইতে ভাবিজান ডাকাটা বেশি শ্রুতিমধুর। এটাই লক করি তাহলে। সে বুঝতে পারে না
কি প্রত্যুত্তর দিবে সে? নিজেকে একটু হালকা করার চেষ্টা করে। মুখে ক্ষীণ হাসি রেখে তার স্বভাবসুলভ আচরণের বহিঃপ্রকাশ ঘটিয়ে ছোট্ট করে বলে, আচ্ছা ভাবিজান, কাইন্ডলি একটা হেল্প করুন। জি। মোহিত সানজির দিকে তাকিয়ে বলে, ওনাকে একটু বিয়ের বিষয়টায় রাজি করেন প্লিজ। আমি বলতে বলতে ক্লান্ত। আবার? আচ্ছা, আপনারা কি বিয়ে ছাড়া আর কোনো কথা নেই? সারাক্ষণ শুধু এক কথাই জপে যান। দেখছেন ভাবিজান, বিয়ের কথা বলা নিয়ে অন্যায়। বিয়ে? তাসিন নিজ মনে খেলে গেল, চক্ষু মেলে তাকায়, অবাক গলায় জিজ্ঞেস করে, ফুমনি তুমিও বিয়ে করবে? না বাবা, তোর এই নতুন আঙ্কেল বিয়ে করবে। কাকে বিয়ে করবে? মোহিত অকপটের সঙ্গে জবাব দেয়, তোমার ফুমনিকে। তাসিন খানিক সেকেন্ডের জন্য নীরব থেকে পুনরায় বিষয়টা মাথায় ঢুকিয়ে নেয়, অতঃপর নীরস্বরে বলে, যাকে খুশি বিয়ে করো, তোমার কিন্তু আমার ইয়োপানিকে দিব না। আমার ইয়োপানির দিকে কেউ তাকাবে না। এমনি ইয়োসানি তাকে বিয়ে করে ফেলেছে, আর কাউকে বিয়ে করতে দেওয়া যাবে না। বুঝতে পেরেছো? পেরেছি। তাসিন বাবা, মুখ বন্ধ করে গেম খেল আয়। তোমার ফোনটা দাও তাহলে। বেবি মানিক এলোমেলো কথা এড়োতে সানজি ফোন বের করে দেয় তাকে। সেই রিনের কোল থেকে নেমে এসে পাশের চেয়ারে দুপা ছড়িয়ে আরামে গেম খেলতে ব্যস্ত হয়ে পড়ে সে। আপাতত সময়ের জন্য ক্যাসেটটা বন্ধ থাকবে। পরে সানজি স্বস্তি নিঃশ্বাস ফেলে। অন্যদিকে শেহরিনও কিছুটা সময়ের ব্যবধানে খাপ খাইয়ে নেয় সবার মাঝে। মুহিদের বলা কথা ফিরে গিয়ে সরল কণ্ঠে বলে, অন্যায় নয়, তবে আপনারা কি দুজনকে পর্যাপ্ত চিনেন বা জানেন? আমার দিকে কোনো সমস্যা নেই ভাবিজান, আমি যতটুকু চিনেছি ততটুকুতেই পুরো জীবন কাটিয়ে দিতে পারবো অনায়াসে। কিন্তু ম্যাডামের হয়তো এখনো আমাকে পুরোপুরি চেনা হয়নি, অপরিচিতই রয়ে গেলাম। মোটেও না, আমি কি তাই কখনো বলি? তাহলে দয়া করে আর না করেন না। আপনার সাথে আমার যে রিলেশন, এটা একমাত্র ভাবিজান ছাড়া পরিবারের আর কেউ জানে না। এখন আমি কি তাদের গিয়ে হুট করে বলতে পারবো পাত্র রেডি, বিয়ে করতে চাই? আমরা যে দুই ভাই, তাদের কোনো পরিচয় তো আপনি চিনেন না। বিয়ের কথা শোনার সঙ্গে সঙ্গে আপনাকে 1 সেকেন্ডের মধ্যে পাতাল ফুঁড়ে বের করে নিয়ে আসবে। তাহলে তারও ভালো, সামনাসামনি একদম সাক্ষাৎ হয়ে গেল। সানজি দাঁতের দাঁত পিষে বলে, এত কনফিডেন্স পাচ্ছেন কিভাবে? এমপি সাহেবকে দেখে। সরি ভাবিজান, কিছু মনে করবেন না, একটু ওপেনলি কথা বলি। আপনার আর আপনার এমপি সাহেবের প্রেমের গল্প উনি আমাকে শুনিয়েছেন। ইভেন এমপি সাহেব আপনার জন্য কতটা ডিসেপারেট ছিল সেটাও বলেছে। প্রেম সেম হতে না হতে আপনাকে একদম নিজের করে ফেললো। বলুন তো, এটা দেখে কি ইন্সপায়ার হওয়া যায় না? নাকি ইন্সপায়ার হওয়া উচিত নয়? শিহরিন ক্ষীণ দৃষ্টি সঞ্জির দিকে তাকায়, মুখরেখায় তার হালকা লাজের ভাব জমে আছে। তার নেতা সাহেব তো হিতে বিপরীত, এ চলে এক মানব, তাকে কিছু বলা নেই। কিন্তু এই প্রশ্নের উত্তর এখন সে কী করে দিবে? সংকট এই পরিবেশে হাজির হয়ে যায় ওয়েটার, হাতে খাবারের প্লেটার একে একে সার্ভ করে দিতে থাকে নানান চাইনিজ আইটেম। আর এতেই হাঁপ ছেড়ে বাঁচে নাজুক কায়া। তাসিনের জন্য প্লেট নিয়ে সে খাবার তুলে ব্যস্ত হতে পারে। শুনুন ভাবিজান, বলে লাভ নেই, এত উতলা হওয়ার প্রয়োজনে নেই। অবশ্যই প্রয়োজন আছে, 1 বছর হতে চলল। ও, তার মানে আজকে ভাবিজানের সঙ্গে মিট করার এটাই মেন কারণ ছিল। মোহিত সানজির কথায় খাবার সার্ভ করে দিতে হাসতে হাসতে বলতে পারেন, ভাবিজানের মতামত শোনার অপেক্ষায় ছিলাম। পজিটিভ সাইন পেয়ে আপনার বাসায় গিয়ে হানা দিব। ভাইয়া, আমার মতামতের উপর দয়া করে ডিপেন্ড করবেন না প্লিজ। আমিও আপনার মতো নতুন সদস্য, তার চেয়ে বরং বড় ভাইয়াকে বলতে পারেন। ভাইয়া ঠান্ডা মাথার মানুষ, আই থিঙ্ক আপনার জন্য উনি বেটার। এমপি সাহেব, শুধু শুধু আগুনে ঘি ঢালার কী প্রয়োজন? ওনাকে সময় মতো জানালেই হবে। আচ্ছা, আপনার কথাই গ্রহণ করলাম, তবে প্লিজ ভাবিজান, এই ম্যাডামকে একটু বোঝান। বিয়ে বিষয় নিয়ে আলাপচারিতা কেটে যায় অনেকটা সময়, সেই সাথে চলতে থাকে খাওয়া দাওয়া, নানান গল্পগুজব। গোধূলি আকাশে এখন সন্ধ্যার আধার জমতে শুরু করেছে। ধীরে ধীরে চারদিকে বাড়তে থাকে জনসমাগমের অস্তিত্ব। ভেসে আসতে থাকে গমগমে কথাবার্তার হালকা মিউজিকের সুরেলা শব্দ। সুকনিবাসতে এসেছে ফোন। সানজি রিসিভ করা মাত্র অপর প্রান্ত থেকে মিসেস নাজিম কড়া গলায় বলে ওঠেন,
বেরিয়েছো 3টের দিকে, এখন বাজে 6টা। বাসার পথ কি ভুলে গিয়েছো? মায়ের করা ধমক খেয়ে সানজি থমথম খায়, নরম গলায় বলে, এই তো আসছি। আবার যেন দ্বিতীয়বার ফোন করতে না হয়। আচ্ছা, আজকের মতো পরিচয় পর্ব, সাক্ষাৎ সহ বিয়ে নিয়ে সমস্ত কথাবার্তা শেষ। মহিদের থেকে বিদায় হতে শেহরিন তাসিনকে নিয়ে উঠে পড়ে। সানজি নিজেও ব্যক্তিগতভাবে সময় নেয় না মুহিদের সঙ্গে আলাদাভাবে কথা বলার, একই সঙ্গে পা বাড়ায় প্রস্থানের উদ্দেশ্যে। আসলেই অনেকটা সময় পেরিয়ে গিয়েছে কথার আড্ডার মাঝে, ফলশ্রুতি মা যেন নিক্ষেপে গেছে, আর দেরি করা যাবে না মোটেও। দ্রুত ফিরতে হবে বাসায়। পার্কিং লট থেকে গাড়িতে ওঠা মাত্রই তাসিন কপাল চাপড়ে বলে, ওহো ইয়োপানি, তোমাকে তো একটু শপিং করে দেওয়া হলো না। শপিং? হ্যাঁ, বাবা তো মামনিকে নিয়ে আসে, এখানে অনেক শপিং করিয়ে দেয়। তোর এটা নিয়ে ভাবতে হবে না ইয়োপানি, শপিং করিয়ে দেওয়ার জন্য তোর ইয়োসানি রয়েছে। বাসায় চল আগে, আমি একটু শপিং করিয়ে দিব না। কত টাকা আছে তোর? তাসিন একটু বাঁকা হয়ে তার প্যান্টের বাঁ পকেট থেকে 2 টাকার কচকচে নোটটি বের করে উচ্ছ্বাসিত কণ্ঠে বলে, এই যে 2 টাকা বাবা দিয়েছে তো। শেহরিন সান্দি দুজনেই 2 টাকার নোট দেখা মাত্রই খিলখিলে হেসে উঠল। হাসতে হাসতে একে অপরের গায়ে ঢলে পড়ে বেবি মানিকের মুখ ভারী হয়ে আসে, চোখ পাকিয়ে বলে, হাসছো কেন তোমরা? এত টাকা নিয়ে চলিস কিভাবে বেবি মানিক? ভয় করে না? চোর দেখলে তো নিয়ে যাবে 2 টাকা। আল্লাহ, এই জন্যই তো পকেটে লুকিয়ে রাখি। 2 টাকা দিয়ে ইয়োপানিকে কি কিনে দিবি তুই? ইয়োপানি যেটা কিনতে চায় সেটাই কিনে দিব। শেহরিন আদরে কণ্ঠে তাসিনের কাঁধা জড়িয়ে ধরে বলে, তোমার কিছু কিনে দিতে হবে না বাবা, তুমি তো বলেছ এটাই তোমার ইয়োপানিতে অনেক খুশির কারণ। তুমি এই টাকাটা তোমার কাছে যত্নে রেখে দিও, ঠিক আছে? তাহলে হাসলে কেন তোমরা? এমনি একটুখানি হেসেছি, আর আসবো না, সরি। তাসিন 2 টাকার নোট নিয়ে মনোনিবেশ করে। হরিণ দেখে তার মনে বেশ কৌতূহল জাগে, নিজ মনে ঠোঁট নাড়িয়ে বিড়বিড় করে কিছু একটা বলতে থাকে। সেই দিকে তাকিয়ে, ভাবি যান, এবার বলো তো কেমন দেখলে? লাইফ পার্টনার হিসেবে কি ঠিক আছে? শেহরিন সানজির দিকে গাঢ় দৃষ্টির নজর রাখে, শান্ত কণ্ঠে বলে, দেখার কথা বললে বলবো ঠিক আছে। আর আমার কাছে তোমাদের দুজনকে একসাথে বেশ ভালো লেগেছে, মানিয়েছে বেশ, কিন্তু লাইফ পার্টনার হিসেবে কেমন হবে সেটার কথা তো বলার রাইট আমার নেই, এটা শুধু একমাত্র তুমি বলতে পারবে। কয়েক ঘন্টা আলাপ আলোচনায় আগাতে থাকে গাড়িটি। কয়েক ঘন্টার আলাপনে গোটা মানুষটিকে অবজার্ভ করে তাকে নিয়ে মতামত দেওয়া ঠিক নয়। তোমার কাছে কি মনে হয় লাইফ পার্টনার হিসেবে সে মানুষটা কতটা ঠিক আছে তোমার জন্য? আমি এখন পর্যন্ত ওর ভেতরে সেরকম নেগেটিভ কিছু পাইনি। 1 বছরের পরিচয় আমাদের, এর মধ্যে সেদিন ফার্স্ট মিট হয়েছে আর আজকে সেকেন্ড মিট। এর আগে শুধু ফোনে কথাবার্তার মধ্যে সীমিত ছিল। যতদূর চিনেছি আমার পজিটিভ লেগেছে। ভাইয়াও এমপি সাহেবের মতো বিয়ের ব্যাপারে ইচ্ছুক বা বিয়ে করতে চায়। গত 2 মাস হলো সে বিয়ে নিয়ে পড়েছে। এর মাঝে তোমাদের পরিণতি দেখে এখন দ্বিগুণ জোরে চেপ দিয়েছে। ভাইয়ার ফ্যামিলি জানে? হ্যাঁ, আন্টি আঙ্কেল জানে। এমনকি আন্টির সঙ্গে আমার কথাও হয়েছিল একদিন। ওরে বাবা, এমনকি ওরে বাবা, তাহলে তো ওইটা একদম ক্লিয়ার, মোটামুটি বলা চলে। আচ্ছা, আগে তো দেখলাম লং টাইম রিলেশন করে সবাই বিয়ে করে ধাবিত হয়, এখন দেখছি রিলেশনে তেন বিয়ের দিকটাই যেন ফোকাস করছে সবাই। হতে পারে জেনারেশন চেঞ্জেবল, হতেও পারে আবার ব্যক্তিগত বিশেষ কোনো পরিস্থিতি ভেদেও হতে পারে, যাদের যেমনটা ইচ্ছে। কিন্তু আমি ভাবছি বাসায় কিভাবে বলবো, আমার তো শুনে বকা দেওয়া শুরু করবে শিওর। তোমার স্বামীর কথা বাদই দিলাম, সে শোনা মাত্রই বলবে বিয়ে ক্যান্সেল। শেহরিন ভুরু কুচকায় সানজির কথায়, জিজ্ঞেস দৃষ্টিতে তাকায়, কেন ক্যান্সেল বলবে কেন? বেশ কিছু কারণ আছে। তুমি তো রাজনীতি পরিবারে নতুন, তাই বুঝতে পারছো না, ধীরে ধীরে বুঝে যাবে। কিন্তু মোহিত ভাই যদি ভালো হয় তাহলে না করবে কেন? দেখা যাক কি হয়। আগে কি তাহলে বড় ভাইকে বলবো? বড় ভাইয়া বাবা ওনারা কোনো সমস্যা করবেন না আমার মনে হচ্ছে। একটা কাজ করি বরং,
তুমি এক দিকটা সামলাও, আমি এক দিকটা সামলাই। বড় ভাইয়াকে তুমি বলো, আর আমি নেতা সাহেবকে একটু হালকা ইঙ্গিত দেই। তোমার বিষয়টা খোলাসা করব না, জাস্ট হিডেন দিব। তার প্রতিক্রিয়া কেমন, তারপরে না হয় পরিস্থিতি বুঝে নিয়ে বলা যাবে। এটা দারুণ বলেছ, তুমি জাস্ট একটু টেস্ট করবে, দেখা যাক কি হয়, কিভাবে নেয় বিষয়টা। পুরোটা খোলাসা করার দরকার নেই। আচ্ছা ঠিক আছে, কিন্তু ভয় পেও না, ভালো কিছুই হবে, তাই যেন হয়। শুক্রবার সন্ধ্যা 6:30। শপিং মল হতে বাসে আসা মাত্র শ্রেণীর ওপরে গিয়ে ফ্রেশ হয়ে অতবার আবার নিচে আসে। নেতা সাহেব কিচেনে যেতে মানা করেছে ঠিক, কিন্তু সন্ধ্যা নাস্তা তৈরিতে টুকটাক কিছু কাজ করাই যায়। পরীক্ষার বাহানায় একদম হাত গুটিয়ে বসে থাকাটা খারাপ দেখায়। হাজার হোক বাড়ির বউ যে, সংসারের কাজে টুকটাক তো লাগতেই হয়, নয়তো তো নিজের কাছেও কেমন লাগে। কিচেনে চা তৈরি করতেছিলেন মিসেস নাজনীন, সঙ্গে তিথি করেছে ভেজিটেবল চাউমিন। সেদিন ধীর পায়ে প্রবেশ করে সেখানে। কেন জানি শাশুড়ি মা আর ভাবিকে দেখলে তার ভেতরে ভয় এসে চোখে ধরে, সাহস হতে পারে না কোনো রকমে। সবসময় মনে হয় এক্ষুনি বকা দিবে, বলবে এখানে কেন এসেছো, তুমি তো কিছু পারোই না। তুমি হঠাৎ শাশুড়ি মায়ের কণ্ঠে অবচেতন মনের ভাবনা হতেই বেরিয়ে আসে নববধূ। ঈর্ষদ কেঁপে ওঠে, তার পানে তাকায়, একই সাথে দ্বিতীয় পিছু ফিরে চায়। আম্মা, আমি একটু কিছু করি? কি করবে তুমি? একটু হেল্প করি আপনাকে? হেল্প লাগলে তো করবে, আর আপাতত কোনো হেল্পের প্রয়োজন নেই, সব কিছুই রেডি প্রায়। তিথি মনোব্রত পালন করে নিজের কাজে মনোযোগ দেয়। মনে মনে বিদ্রুপের স্বরে বলে, আজ কাজ শেষ, এখন এসেছে হেল্প করতে, যত সব অজুহাত। আমি নিয়ে যাব এগুলো টেবিলে? না, গরম সব কিছু পারবে না তুমি, লতা নিয়ে যাচ্ছে। শেহরিন চারপাশ খুঁজে আর তেমন কোনো কাজ পায় না। অবশেষে তিথির দিকে তাকায়, ভাবে কিছু করতে হবে আপনার। তিথি মুখ ফুটে একটি ভারী কাজের কথা বলতে যাওয়ার মুহূর্তেই মিসেস নাজিম সুস্পষ্ট কণ্ঠে বললেন, তোমাকে এখন কাজ করতে হবে না। তোমার পরীক্ষা কবে থেকে শুরু? জি, পরশুদিন। ড্রয়িং রুমে গিয়ে বসো, নাস্তা করে নিজের রুমে চলে যাও। পরীক্ষা চলাকালীন কোনো কাজের মধ্যে আসতে হবে না তোমাকে। শাশুড়ি মায়ের কথায় একসাথে দু কারণের অবাক হয়ে যায়। বাড়ির বড় বউ বিস্মিত নয়নে শাশুড়ি মায়ের দিকে একবার শেহরিনের প্রতি আজকে এত দরদি কথা চোখের পলক ফেলতেও যেন ভুলে যায়। অপরদিকে নববধূ একটুখানি স্নেহের আভাস পেয়ে যায়, আরও নাজুক হয়ে ওঠে। কি ভাবছ? কিছু না। না কিছু না। কিচেন হতে প্রস্থান নেওয়ার জন্য পা বাড়ায় শেহরিন। মনের মধ্যে এক অজস্র প্রশ্ন। নেতা সাহেব কি তাহলে ওনাকে বলেছে কিচেনে নিষেধাজ্ঞার কথা, যার কারণে বলছেন? কিন্তু যদিও করেন, তাহলে কোনোরূপ বিদ্রুপ প্রক্রিয়া না হওয়ারই কথা, মনক্ষুণ্ণ হওয়ার কথা তো স্বাভাবিক। হলো না কেন? শেহরিন হঠাৎ পেছন থেকে শেহরিনটাকে বড় বড় চোখ করে তাকায়। এই প্রথম মিসেস নাজনীন তাকে নাম ধরে ডাকলেন, এই প্রথম। এতদিনে তো ঠিকমতো কথাই বলতেন না, নাম ধরে ডাকা তো অনেক দূর। শেহরিন বলতেন না, নাম ধরে ডাকা তো দূর। শেহরিন নাম প্রথমে বিষয়টা ধরতে পারেনি, তবে সংসারের সব কিছু যেতেই বিষয়টা লক্ষ্য করে। তিথি ভাবিকে যেমনভাবে সদমার করে সেটা নিজেও পায় না, যার কারণে মনে ধরে নিয়েছে হয়তো শাশুড়ি মা তাকে কোনো কারণে পছন্দ করে না। অবিশ্বাস্য ভঙ্গিতে পিছু চায় সে। জড়িয়ে আসা কণ্ঠস্বর উন্মুক্ত করে বলে, জি আম্মা, দুধ বা বয়েল ডিম খাও? শেহরিনের কথার মধ্যে জট পাকিয়ে যাচ্ছে মাথাটা। অবলা মুখরেখায় তাকিয়ে থাকে শুধু। সে কি দুধ বা বয়েল ডিম খায়? খেয়েছে কি কখনো, নাকি আজকে প্রথম ছিল নামগুলো? খাও? জি খাই। আচ্ছা, সকালে লতা গিয়ে ওপরে ব্রেকফাস্ট দিয়ে আসবে, তোমার নিচে নামার প্রয়োজন নেই। তোমার বয়সে অনেক ছেলে মেয়েরাই তো দুধ খেতে পছন্দ করে না, তাই জেনে নিলাম। আচ্ছা। আজ এই মুহূর্তে শেহরিনকে যদি কেউ জিজ্ঞেস করত, সে দুধ ডিমের কথায় এক বাক্যের রাজি হলো। আদৌ সে কি জেনে বুঝে উত্তরটা দিল, নাকি আবেগের বশে? তাহলে নিশ্চিত সে সত্যি স্বীকারোক্তি দিত, জেনে বুঝে উত্তর দেয়নি। তবে এই প্রথম শাশুড়ি মায়ের যত্নে লোভ সামলাতে পারিনি। এটা যেন তার কাছে অমাবস্যার চাঁদের ন্যায় মহামূল্যবান এক প্রাপ্তি।
হারায় কি করে সে? এইটুকু পাওয়াই যে তার সকল চাওয়ার পূর্ণ। সন্ধ্যা নাস্তায় পুরোটা সকাল আজ অন্যরকম কেটে যায় শেহরিনের। এক মনোমুগ্ধকর আমেজে সে ভেসে বেড়ায় আকাশে বাতাসে। মুখ হতে তার হাসি যেন সরেই না। কোনো মতে চাটা শেষ করেই কক্ষে এসে নিজেকে বন্দি করে দেয়, কারণ সবার সামনে নিজের এই ভালো লাগাটা স্বতঃস্ফূর্তভাবে প্রকাশ করতে সক্ষম হচ্ছিল না। এখন নিজের কক্ষে এসে আপন মনে ডুবে যায় নিজের মতো করে। রাত তখন 11টা। প্রতিদিনের মতো আজকেও টেবিলে বসে বইয়ের পাতায় ডুবেছে সে। তবে মনোযোগটা অন্যদিকে, তার কলম হাতে নোটপ্যাডে অনমনে আঁকিবুকি করে চলেছে। পেছনে সোফায় বসে আছে সানিধ্য, দুপা ছড়িয়ে কোলের মাঝে ল্যাপটপ নিয়ে নিজস্ব কিছু কাজ এসে ব্যস্ত। বাসায় ফিরে শাওয়ার করে মগ্ন হয়েছে কাজে। পরনে তার পছন্দের ফুটবল ক্লাব রিয়াল মাদ্রিদের একটি জার্সি, সঙ্গে ধূসর ট্রাউজার। শেহরিন এক পলক পিছু ফিরে তাকায় তার নেতা সাহেবের দিকে। সাম্য চেহারার পুরুষ মানুষটাকে মুখ জুড়ে শীতলতার ছায়া বিরাজ করছে। কপালে নেই কোনো রাগ, কোনো ক্রোধের ভাঁজ। এই ধ্যানে সে কাজ করে চলেছে নিজের মনে ব্যস্তভাবে। ঠোঁটের কোণে স্নিগ্ধ হাসি ঝুলে শেহরিন কিঞ্চিৎকাল তার নেতা সাহেবকে দেখে ঘাড় ঘুরিয়ে নেয়। পরিস্থিতি ঠান্ডা। সানজিয়াপুর কথাটা বলাই যে এখন সান্নিধ্যকে বলার মোক্ষম সময়। একটা কাজ আগে সম্বোধন করে পরে সে মনস্থির করে নেয়। আস্তে আস্তে সাজানো বইয়ের ভাঁজ থেকে পিঙ্ক কালারের ডায়েরিটা বের করে। সাথে 7 হতে 8 বছর হতে চালানো ডায়েরির বয়স। বাবা জন্মদিনে গিফট করেছিল তাকে। সে থেকে এই ডায়েরিটা তার অমর সঙ্গী। সঙ্গোপনে হাজারো কথা, হাজারো স্মৃতি লিপিবদ্ধ করেছে সে এইটায়। ধীর হাতে পৃষ্ঠা উল্টায় শেহরিন। আজকের তারিখ অনুযায়ী কাঙ্ক্ষিত পৃষ্ঠা বের করে। টেবিল ল্যাম্পের ঝকঝকে আলোয় দ্বিগুণ হারে তার মুখরেবায় উজ্জ্বলিত করে তোলে। হাতে কলমখানা নিয়ে শুরু করে তার লেখা। আম্মা, অধিক খুশিতে সূচনা আমি ভুলে যাচ্ছি। সন্ধ্যা থেকে আপনাকে নিয়ে অনেক অনেক অজস্র কথা সাজিয়ে ঠিক কিছুই বলতে পারিনি, শুধু হারিয়ে খেয়েছি। আমি কৃতজ্ঞতা শব্দটুকুর মাঝে কোনো কিছু জানি না, সীমাবদ্ধ হতেও পারছি না। শেষে অজস্র হিসাবে হাতে কলম আর ডায়েরি তুলে নেওয়া ছাড়ার অন্য কোনো উপায় খুঁজে পেলাম না। আপনাকে সামনে দাঁড়িয়ে মুখে ভালোবাসি জাহির করার যে স্নেহটুকু, তার সাহস আমার নেই। তবে নাম ধরে ডেকেছেন, সেই খুশিটা আমি নিজের মাঝে আবদ্ধ করে রাখতে পারছি না, তাই একটু ডায়েরির মাঝে মেলে দিচ্ছি। আমার চোখ দিয়ে অনবরত পানি ঝরে পড়ছে সেই খুশিতে। ব্যস্ত হাতে কিছু শুধু মুছে যাচ্ছি নিভুতে। আজকের দিন আমার জন্য এতটা ভালো ছিল যে মনে হচ্ছিল সবকিছু হয়তো কল্পনা। আমার মতো নগণ্য অদক্ষ ছেলের বউকে আপনি যে এইটুকু ভালোবাসা দিয়েছেন, আমি বিড়ম্বর করতে পারছি না। বা আমার কি করা উচিত? আমার নিজেকে ভীষণ লোভী লাগছে আজকাল। আপনাকে দেখে মায়ের স্নেহ ভালোবাসা পাওয়ার লোভটা আমাকে আরো ছন্নছাড়া করে তুলছে। আমার ইচ্ছে হচ্ছে ভাবির মতো সব কাজ শিখে আপনার সাথে ভালোবাসা, স্নেহ, আদর কুড়িয়ে নিতে। মায়ের মমতার অন্য সবার মতো আমিও ভাগ করব। আমি শুধু এইটুখানি, আপনার মাঝে আমার মামুনির প্রতিছবি আঁকতে চাই। অতস্ফূর্তভাবে আম্মা ডাকতে চাই। চ্যালেঞ্জ নিতে চাই শাশুড়ি মা ও মা নিজের মায়ের মতো। আজকে যখন আপনি খাওয়ার বিষয়টা আমাকে বললেন, আমি এক মুহূর্তের জন্য যেন ছোটবেলায় ফিরে গিয়েছিলাম, যেখানে মামুনি আমাকে দুধ খাওয়ার জন্য কত না বলতো, মানাতো, কত গল্প শুনিয়ে শুনিয়ে আহ্লাদি করে তুলতো। কতগুলো বছর পার হয়ে আবার এমনই শুনলাম। আমার মন প্রাণ ভরে গিয়েছে আপনার এই ডাকেই। আমি জানি না মায়ের আদরের কণ্ঠ কেমন হয়, এত সুমধুর হয় কিভাবে। আল্লাহ তো কোনো সুমধুরতা ঢেলে মায়েদের মাঝে কেনই বাবা কিংবা স্বামীর পরে অগাম ভালোবাসা পেতে লোভী হয়ে পড়ি আমরা। আমি জানি না শুধুমাত্র আমি একমাত্র, নাকি আমার মতো অনেকে আছে। The Creator has bestowed a special grade upon the word mother, a small name but carry a heavy weight. The fragrance of the mother's body is enough to make a child emotional. আল্লাহ আপনাকে দীর্ঘায়ু দান করুক, ভালো থাকেন সব সময়। শেহরিন। লেখা শেষ করে নজর সরিয়ে
তাকায় পৃষ্ঠার পানে, উল্টিয়ে ফেলে শেহরিন। লম্বা করে শ্বাস টেনে নিজেকে সুস্থির করে নেয়। চোখের কোণে আনন্দ অশ্রু খুব সাবধানে মুছে ভারী ডায়েরিখানা বন্ধ করে ফেলে। অতঃপর যথাস্থানে রেখে নিজের প্রশস্ত করে পরবর্তী কাজে। শেহরিন নেতা সাহেবকে সানজিয়াপুর প্রসঙ্গ নিয়ে হালকা চট দিবে। এখন প্রফুল্ল হাসি বজায় রেখে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায়। ঘড়ির কাঁটা 12টার কাছাকাছি। সোফায় বসে কর্মরত নেতা সাহেবের পেছন থেকে হাত দুটো দিয়ে গলা জড়িয়ে ধরে শেহরিন। কাঁধে থুতনি ঠেকিয়ে মিহি কণ্ঠে জিজ্ঞেস করে, কি করছেন? একটা ডকুমেন্ট তৈরি করছি। তোমার পড়া শেষ হয়েছে? হয়েছে আবার হয়নি। ঘুমাবা? না, ঘুমাবো না। কিছু একটা বলতে গিয়ে শেহরিন থেমে যায়। থুতনি সহ গাল ভিজে ওঠে তার সানিধ্যের ভেজা চুলে। সূক্ষ্ম নজর দিতেই নেতা সাহেবের চুল এখনো শুকায়নি। আপনি পানাগুলো কি এখনো হালকা হালকা জলজল করছে। গলা হতে দুহাত ছড়িয়ে চুলগুলো নেড়ে দিল আলতো হাতে। অতঃপর সোজা হয়ে এসিটা বন্ধ করে ফ্যান চালু করলো। অব্যক্ত কথায় উন্মোচন করতেই শেহরিনের নেতা সাহেবের পাশে এসে গুটিসুটি মেরে বসে। হেলান দিয়ে সুঠাম বুকে পিষ্টে মাথা রাখে সে। সানিধ্য ডান হাতখানা কিবোর্ডের মাঝে রেখে বাম হাতে তার জারুল ফুলকে নিজের সাথে জড়িয়ে নেয়। ল্যাপটপের দিকে দৃষ্টি রেখেই মাথায় একটি গাঢ় চুমু এঁটে দেয়। কতক্ষণ লাগবে কাজ শেষ হতে? একটু সময় লাগবে। রাখুন না, আমার ভীষণ দরকারি কথা আছে আপনার সাথে। আচ্ছা, আমি শুনছি, তুমি বলো। না, এইভাবে না, কাজ বন্ধ রাখতে হবে। আচ্ছা, 5 মিনিট? তাড়াতাড়ি করুন। ঘড়ি ধরে 1.5 মিনিট হতেই শেহরিন ধৈর্যহারা হয়ে গেল। নানা রকম ডকুমেন্ট ফাইলপত্র হাবিজাবি দেখে কপাল কুঁচকে নিল। সানিধ্যের বুকের মাঝে মুখ ডুবিয়ে বলে, আজকে আমরা শপিং মলে গিয়েছিলাম। তাসিনের সঙ্গে গিয়েছিল জানেন। বাচ্চাটা অনেক খুশি, কিন্তু ওকে আজকে কিছু কিনে দিতে পারিনি। খালি হাতে বাসায় এসেছে। ভেবেছি এক্সাম শেষে কিছু একটা গিফট করব। কি গিফট করা যায় বলুন তো? শেহরিনের মুখ তুলে কপালে ভাঁজ করে তাকায়। বিরক্তিকর সুরে বলে, করছেন কেন? আমার কথা শুনছেন না? সানিধ্যের শীতল চোখে তাকায় তার রাগিনী কমিনীর দিকে। নরম গলায় বলে, ম্যাডাম, 5 মিনিট পরে আপনার সব কথা শুনছি। কথা বলেন, আমি কাজ করতে পারি প্লিজ। আপনার 5 মিনিট 10 মিনিট আগে পার হয়ে গিয়েছে। 5 মিনিট করে করে আপনি সারা রাত পার করবেন, সেটা ভালো হবে না বলে দিলাম। আর আমি চুপ থাকতে পারছি না। ঘুমিয়ে যাই তাহলে ভালো হবে না? মুখ আমার চলবেই। শেহরিনের চলমান কথায় সানিধ্যের বাহু কষ্টে 2 মিনিটে কাজ শেষ করে হাল ছেড়ে দিল। সামনে ছোট্ট কাছের টি টেবিলটার ওপরে ফোনটা নিয়ে কল আসে আব্রাহামের। আমি তোমাকে কিছু ডকুমেন্ট মেল করছি, এগুলো আপাতত চেক করে সাবমিট করো, বাকিটা পরে দেখছি। ওকে স্যার। সানিধ্য ফোন রেখে ল্যাপটপ বন্ধ করে সরিয়ে রাখে। অতঃপর তার বক্ষস্থলে আশ্রয় নেওয়া রমণীর দিকে তাকে ভুরু চেয়ে জিজ্ঞেস করে, দেখি এখন বলুন আপনার দরকারি কথা। একটু পরে বলি, ভয় লাগছে। দরকারি কথা যদি দরকার না হয় তাহলে পানিশমেন্ট পেতে হবে। এটা আবার কি নিয়ম? সানিধ্যের পিছন থেকে কুণ্ড সরিয়ে মাথায় হাত রেখে শুয়ে পড়ে। বুকের ওপর তার নীলমিত লোমচে তাকিয়ে থেকে রমণী স্থান করে সযত্নে। শেহরি নেতা সাহেবের বুকের ওপরের পশমে গলায় হাতের ভাঁজে মুখ লুকিয়ে ধীর কণ্ঠে বলে, ভাইয়া ভাবির বিয়েটা কি অ্যারেঞ্জ ম্যারেজ ছিল? হ্যাঁ। আচ্ছা, আপনার তো লাভ ম্যারেজ। মোটে আমার লাভ ম্যারেজ না। বিয়ের আগের দিন পর্যন্ত গিয়ে তোমাকে রাজি করাতে হয়েছে। আচ্ছা, হাফ অ্যারেঞ্জ হাফ লাভ। হ্যাঁ। সানিধ্য ভুরু ভাঁকা করে গম্ভীর কণ্ঠে বলে, এগুলো তোমার দরকারি কথা? রেগে যাচ্ছেন কেন? রেগে গেলে কিন্তু কিচ্ছু বলবো না। রাখছি না, বলো তুমি। হয়নি। ভালো করে বলুন। আপনার ওপর রেগে যাওয়ার আমার কোনো অধিকার বা শক্তি নেই। কঠিনভাবে মানা ম্যাডাম, প্লিজ আপনি বলুন। আচ্ছা হয়েছে, এবার বলছি। সেন কিছুটা সময় নিয়ে লুকিয়ে মুখ তুলে তাকায় নেতা সাহেবের দিকে। ধীর স্থির কণ্ঠে তাকিয়ে বলে, সানজিয়াপুরও কি অ্যারেঞ্জ ম্যারেজ হবে? ভাগে থাকলে হবে। কেন এমনি জিজ্ঞেস করলাম। ভাইয়ার অ্যারেঞ্জ, আপনার হাফ অ্যারেঞ্জ হাফ লাভ। সেই ক্ষেত্রে কিন্তু সানজিয়াপুর লাভ হওয়া উচিত, তাই না? সানিধ্য স্থির দৃষ্টিতে তাকায় শেহরিনের দিকে। দুজোড়া চোখের মিলন ঘটতেই শুকনো ঢোক গিলে নিল। অভিব্যক্তি স্থির করে রাখার চেষ্টা করলো রমণী। এই লোক যদি ধরে ফেলে এখন তাকে, যে করেই হোক নেতা সাহেবকে কোনোভাবে বুঝতে দেওয়া যাবে না। ছেলেটাকে সানজিদাকে পছন্দ করে ছেলেটাকে।
শেহরিনের মাথায় বাজ পড়ে গেল এই মুহূর্তে। বিস্ফোরিত নেত্রে সে তার নেতা সাহেবের দিকে তাকিয়ে নির্বিশেষ চাহনিতে বুঝে উঠতে পারছে না উনি বুঝে গেলেন কিভাবে। সে কি খুব এলোমেলোভাবে হিন্টস দিয়ে ফেলেছে? আপনি বুঝলেন কিভাবে? শপিং মলে আপনার লোক ছিল? আমার বা আমার লোক? আজকে চট্টগ্রাম গিয়েছিলাম সবাই। ইভেন্ট এটা জানতাম না তোমরা শপিং করতে গিয়েছিলে আজকে। তাহলে বেসিক সেন্স। শেহরিন তপ্ত নিঃশ্বাস ছাড়ে। দ্রুত মস্তিষ্কের মানুষের বেড়াজালে আটকে পড়েছে, ফেসে গিয়েছে। ওনার বেসিক সেন্স এত স্ট্রং সে জানে, কিন্তু এত অ্যাডভান্স এটা তো সে জানতো না। এবার কি হবে? আমার ঘুম পেয়েছে, আমি ঘুমাই। সরি, আপনি আপনার কাজ করুন। সরি বলে লাভ হবে না। আমার কাছে যে ক্ষতি করেছে সেটার ক্ষতিপূরণ দিতে হবে। ক্ষতিপূরণ? হ্যাঁ, টাকা দিতে হবে। অন্য কিছু। সানিদের ইঙ্গিত বুঝতে পেরে শেরিন চোখ নামিয়ে নেয় সঙ্গে সঙ্গে। ফের গলার মাঝে মুখ লুকিয়ে লজ্জায় অবশিষ্ট হয়ে বলে, মার্জনা করুন। এক্ষেত্রে মার্জনা করতে হয় না ম্যাডাম।